জোরপূর্বক 3 জনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে আমাকে বাধ্য করা হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে আসলে মন থেকে গ্রহণ করতে পারি নাই। নিজের বিবেকের কারণে আমি চাকরি থেকে 2014 সালে স্বেচ্ছায় অবসরে আসছি। আসার পর আমি ব্যক্তিগতভাবে যাদের বিরুদ্ধে আমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে তাদের খোঁজ করতে থাকি এবং তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি এবং আমি তাদেরকে বলি, আপনাদের নিরপরাধ প্রমাণের জন্য যে কোনো আদালতে আমি আপনাদের পক্ষে ছাপায় সাক্ষ্য দিতে রাজি আছি। আপনারা এই বিষয়ে আমার কাছে সর্বপ্রকার সহযোগিতা পাবেন। দরবার হলে হাজির হয়, আনুমানিক 9টায় দরবার হয়, দরবার শুরু হয়। দরবারের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ডিজি মহোদয় যখন দরবারে সালাম গ্রহণ করেন এবং সকলের সাথে কুশলাদি বিনিময় শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে উনি আলোকপাত করতেছিলেন এবং এই মতাবস্থায় দরবার হলের পিছনের দরজায় যে 2 জন অস্ত্রধারী অস্ত্র নিয়ে চিৎকার করে ডিজি মহোদয়ের দিকে অগ্রসর হয়। এর মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়ে যায়, আর একজনকে তার পাশে উপবিষ্ট অন্যান্য অফিসাররা তাকে অস্ত্রমুক্ত করে। অস্ত্রমুক্ত করার পর দরবার হলে উপস্থিত সমস্ত সৈনিকদের মধ্যে হট্টগোল শুরু হয়, যার ফলে সমস্ত সৈনিক দাঁড়িয়ে যায় এবং তারা দরবার হল থেকে বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। এই মতাবস্থায় আমি দরবার হলে সমস্ত সৈনিক দাঁড়িয়ে যাওয়ার ফলে আসলে চতুর্দিকে কি ঘটেছে দেখা সম্ভব হয়নি। এরপরে আমি দরবার হলের বাইরে গুলির শব্দ শুনতে পাই। গুলির শব্দ শোনার পরে দরবার হলে উপস্থিত অন্যান্য সৈনিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে সেখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, যা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আমি আনুমানিক 10-15 মিনিট দরবার হল থেকে নিজেকে রক্ষার জন্য বের হওয়ার চেষ্টা করি। এই মতাবস্থায় দরবার হলের উত্তর পশ্চিম কোণের দরজা দিয়ে এমনভাবে বের হই যেমন ব্যারেল থেকে গুলি ছিটে বের হয়। দরবার হল থেকে বের হয়ে যাওয়ার পর আমি দরবার হলের পাশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের পাশে নির্মাণাধীন বিল্ডিংয়ে আমি সেখানে আড়াল নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে থাকি এবং আশায় ছিলাম হয়তো সামরিক বাহিনীর কমান্ডো অফিসার, বিভিন্ন ট্যাঙ্ক, এপিসি এবং হেলিকপ্টার নিয়ে উপস্থিত অফিসারদেরকে নিশ্চয় উদ্ধারে আসবে, কিন্তু ওখানে 10-15 মিনিট অপেক্ষা করার পরেও তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ আমি দেখতে না পেয়ে ওখানে অস্ত্র ছাড়া উপস্থিত থাকা দেখে নিরাপদ মনে করি নাই। আমরা যখনই বক্তব্য, কথাবার্তা কিংবা সংবাদপত্র উল্লেখ করবো তখন এটা কখনো মিডিয়া বিদ্রোহ নয়, বরঞ্চ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটাকে বলতে হবে পিলখানা হত্যাকাণ্ড কিংবা পিলখানা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সীমান্তের অতন্ত্র প্রহরী দুটি বাহিনীকে পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে সেই সময় যেসব চৌকুশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিলেন তাদেরকে নির্মম হত্যাকাণ্ড করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছিল, যার ধারাবাহিকতা আমরা পরবর্তী 16 বছর এই দেশ ও জাতি ভোগ করেছে। আমরা সেই সময় 57 জন সেনা কর্মকর্তা, 14 জন বিডিআরের সদস্য এবং এছাড়া অন্যান্য সহ প্রায় 74 জন হত্যাকাণ্ডের শিকার হয়। আপনারা জানেন, যখন 25 এবং 26 ফেব্রুয়ারি আমার স্পষ্ট মনে আছে, তখন আমি ক্লাস 9 এ পড়ি। শহরে পড়াশোনা
করতে গিয়েছি, বিকেল বেলা পুরো নিউজ যে টেলিভিশন গুলোতে দেখাচ্ছে পুরো দেশ একটা থমথমে পরিস্থিতি ছিল। 2 দিন বিদ্রোহের শেষের দিন আমরা দেখেছি যে আওয়ামী লীগের 4 জন নেতা কর্মী সেখানে গিয়ে বিদ্রোহ থামাচ্ছে। একটা জায়গায় আন্দোলন চলছে, সেই জায়গায় তিনি একটি রাজনৈতিক দলের কোন ধরনের প্রস্তুতি ছাড়া, প্রোটেকশন ছাড়া সিভিলিয়ান একজন যে সাহস নিয়ে সেখানে গিয়েছে, এটা তারা অন্যতম একটা প্রমাণ করে যে তারা জানতেন এখানে যারা ঘাতক তারা তাদের দিকে গুলি করবেন না। আমরা তখন এই বিষয়টি লক্ষ্য করেছি। আপনারা জানেন এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা সুস্পষ্টভাবে বলে আসছি, শেখ হাসিনার শাসন আমলে পিলখানা হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, 2021 সালে মোদীর আগমন বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার করতে হবে। এটি শুধু স্বাধীন তদন্ত কমিশন নয়, বরং আন্তর্জাতিকভাবে সরকারি উদ্যোগ নিয়ে এটি তদন্ত করতে হবে। কারণ আমরা আশঙ্কা করি এই হত্যাকাণ্ডের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সুস্পষ্ট সম্পর্ক বিদ্যমান রয়েছে। কারণ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তৎকালীন খুনি শেখ হাসিনা তাকে এখন পর্যন্ত ভারত আশ্রয় দিয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে এই 16 বছরে এটির একটি নাটক সাজিয়ে বরং নিরীহ বিপিডিআর সদস্যদেরকে আমরা দেখেছি কিভাবে তারা জেলখানায়